কুমিল্লার মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হবিগঞ্জের নিজ বাড়িতে ছুরিকাঘাতে কিশোর নিহত, গুরুতর আহত বড় ভাই। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ ২ জন নিহত, ৩টি এসএমজি ও রাইফেল সহ গোলাবারুদ উদ্ধার। ভোলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সহ ২ জন গ্রেফতার। কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা হয়নি এখনো, বিচারের ক্ষেত্রে আইনি জটিলতার শঙ্কা। আইন শৃঙ্খলা বাহিনী তো যে কোনোভাবে তাকে মেডিকেল করানোর জন্য উদ্বুদ্ধ করা দরকার ছিল। যে ডাক্তারের কাছে লিখিত দিয়ে আসছে ধর্ষণের বিষয়ে, সে পরীক্ষা করে আর আগ্রহ প্রকাশ করে নাই। সংবাদ সাদেশে আমন্ত্রণ সবাইকে। আমি জান্নাতুল কলির সাথে আছি। শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো। কুমিল্লার মুরাদনগরের করিবাড়ি গ্রামে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে। আর এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানতে চাই। আমাদের সহকর্মী খোকন চৌধুরী আমাদের সঙ্গে যোগ দেবেন। খোকন, একটু জানাবেন এই ঘটনার বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে? কলি, আজকের যে ঘটনা কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন যে এলাকায় যে ৩ জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর মধ্যে কিন্তু আসলে ২ জনই নারী এবং এই ২ জন নারীর মধ্যে একজন পুরুষ রয়েছে এবং তাদেরকে আসলে আমরা যতটুকু স্থানীয়ভাবে এবং পুলিশের মাধ্যমে যতটুকু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, আসলে তারা ৩ জনেই একই পরিবারের এবং মাদক ও এলাকায় চুরি ছিনতাইয়ের সঙ্গে আসলে তারা জড়িত। ফলে আসলে গ্রামবাসী নাকি এখানে যে স্থানীয়রা রয়েছেন তারা ক্ষুব্ধ হয়েই কিন্তু আজকে তাদের উপরে আক্রমণ চালায় এবং গণপিটুনি দেয়। গণপিটুনির পরেই কিন্তু আসলে তারা মারা যায়। এটি আসলে মুরাদনগর উপজেলার যে বাঙ্গরা থানাধীন বড়ইবাড়ি এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটে। তো এই ঘটনাটির পরেই কিন্তু এলাকায় একটি চাঞ্চল্য শুরু হয়েছে। ঘটনাস্থলে আমরা যতটুকু পুলিশের সঙ্গে কথা বলেছি, শহর থেকে পুলিশ সুপার ঘটনাস্থলে যাচ্ছেন, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে যাচ্ছেন এবং আসলে মূল প্রকৃত ঘটনাটি আরো হয়তো পরবর্তীতে আমরা বিস্তারিত আকারে জানাতে পারবো। এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি যে আসলে ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদেরকে গণপিটুনি দেয় এবং সেখানে তারা ৩ জন মারা যায়। ৩ জনের মধ্যে একজনের নাম রুবি, একজনের নাম জোনাকি, আরেকজনের নাম মামুন। ৩ জন ঘটনাস্থলে নিহত হয়। জি খোকন, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জের নিজ বাসায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। রাতে শহরের দেয়ানতরাম সাহার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম জনি দাস। স্বজনরা জানিয়েছেন, রাতে জানলার গ্রিল কাটার শব্দ শুনে বড় ভাই সাগরকে সাথে নিয়ে বিষয়টি দেখতে যায় জনি। দরজা খুলে পাশে গেলে অজ্ঞাত একজন ছুরি দিয়ে জনির উপর হামলা চালায়। সাগর এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। আর এই সময় দুজনের চিৎকার শুনে পরিবারের বাকি সদস্যরা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারী। জনিকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। আর এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করেছে পুলিশ। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। এ ঘটনার আরও তথ্য জানাবেন আমাদের সহকর্মী প্রদীপ দাস সাগর। সাগর, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে স্বজন অথবা পুলিশ কোনো ধারণা দিয়েছে কিনা, আর এ বিষয়ে আরো কোনো তথ্য যোগ করতে চাইলে আমাদের জানাবেন। কলি, আসলে যে ঘটনাটি ঘটেছে এটা একেবারে শহরের কেন্দ্রে ঘটেছে এবং এটা নিয়ে আসলে সারা শহর জুড়েই এক ধরনের আক্ষেপ বলেন আর আলোচনায় বলেন সেটি আসলে চলছে। ঘটনাটি যেটি ঘটেছে যে গতকাল দিবাগত রাত, আজ ভোরবেলা ফজরের নামাজের কিছুক্ষণ আগে হবিগঞ্জ দেয়ানতরাম সাহার বাড়িতে একটি বাসায় তারা একটি বাসার যে বাসাতে ছিলেন সেই বাসার জানালায় শব্দ হয় এবং সেই শব্দ শুনেই মূলত জনি। দর্শক সহকর্মী প্রদীপ দাস সাগর জানানোর চেষ্টা করছিলেন হবিগঞ্জের ঘটনার বিস্তারিত তথ্য। বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএন এর কমান্ডার সহ ২ জন নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয়েছে 3টি এসএমজি এবং একটি রাইফেল সহ অস্ত্র এবং গোলাবারুদ। অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। সকালে আইএসপিআর এ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে অভিযান এখনো চলমান রয়েছে।
জুলাই পদযাত্রার তৃতীয় দিনে আজ নীলফামারী এবং পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে এনসিপি। এই মুহূর্তে সেখানে কথা বলছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অনেকে তাদের জায়গায় আসতে চায়, তারাই হয়তো সংস্কারকে পিছিয়ে দিতে চায়, কিন্তু আমরা তাদের প্রতি উদ্যত আহ্বান থাকবো, এই শহীদদের পিতামাতার দিকে তাকান, এই ছাত্রদের দিকে তাকান, আহত ভাই বোনের দিকে তাকান। সাধারণ মানুষ আসলে পরিবর্তন চায়। এত বড় গণ অভ্যুত্থান রক্তপাতের মধ্য দিয়েই, পরিবর্তন ছাড়াই যদি আমরা সামনের দিকে এগাই, মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। জি, থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ। আপনি এতক্ষণ শুনেছিলেন মৌলভীবাজারের বড়লেখা এবং শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে ৭১ জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানিয়েছে ভোরে জেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে ১৮ জন শিশু, ১৫ জন নারী এবং ১৫ জন পুরুষ রয়েছে। বাংলাদেশে ঢোকার পর পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিলেন তারা। পরে বিজিবির একটি টহল দল তাদের আটক করে। বিজিবির দাবি, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। বিভিন্ন সময় চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম এবং যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে গিয়েছিলেন তারা। এছাড়া শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্ত দিয়ে পুশিন হওয়া নারী, পুরুষ সহ ২৩ জনকে আটক করেছে বিজিবি। তারেক মাহমুদের সাথে সংযোগ স্থাপন করছি। তারেক, একটু জানাবেন শিক্ষার্থীদের দাবিগুলো মূলত কি কি, একটু বিস্তারিত আমাদেরকে এই সম্পর্কে জানাবেন। কলি, এখন পর্যন্ত একটু আগে তারা ঘোষণা দিয়েছে তারা ব্লকেট কর্মসূচি কিন্তু দিয়েছেন এখন, এবং সে কারণে রাজশাহী ঢাকা মহাসড়ক সেটি একদমই যান চলাচল বন্ধ রয়েছে। আমি দেখতে পাচ্ছি ভদ্রা এবং রাজশাহী শহর থেকে যে সকল ছোট বড় যান চলাচল করে ঢাকার যে ঢাকার কোচগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়েছে। শিক্ষার্থীদের দাবি তিনটি, সেটি হচ্ছে যে তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যে নবম গ্রেডে পদের যে নিয়োগ, সেটি সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রমোশনাল কোটা কিন্তু থাকবে না, এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হতে পারবেন না, এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে ১০ম গ্রেড পদের জন্য সকল ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। বেলা 11:30টায় তারা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে রুয়েটের, সেই সেন্ট্রাল লাইব্রেরি থেকে কিন্তু 11:30টায় তারা সেখান থেকে এসে রাজশাহীর যে তালাইমারি মোড় রয়েছে, তালাইমারি মোড়ে তারা অবস্থান নিয়েছেন, এবং এখন পর্যন্ত তাদের যে তারা বিক্ষোভ করছেন, তারা ৩ দফা দাবি আদায় না হলে তারা যাবেন না। এবং প্রশাসনের পক্ষ থেকে এবং রুয়েটের যে ভিসি থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে এখন পর্যন্ত কেউ দেখা করেনি। শিক্ষার্থীরা একটু আগে কিন্তু প্রায় ঘন্টা ব্যাপী কিন্তু বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি তারা করছেন। এখন বৃষ্টি কিছুটা থেমেছে এবং শিক্ষার্থীরা যারা আশেপাশে ছিলেন তারা কিন্তু আবারও এই যে বিক্ষোভ মিছিলে সেখানে কিন্তু সমবেত হয়েছেন। তারা যেমনটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবি দেওয়া না মানা হলে তাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে ঢাকা রাজশাহী মহাসড়ক সেটি বন্ধ হওয়ার কারণে দুর্ভোগ কিন্তু সৃষ্টি হয়েছে। ছোট ছোট যানবাহন বন্ধ থাকার কারণে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট কিন্তু রাজশাহী ঢাকা মহাসড়ক অবরুদ্ধ থাকায় যানবাহন সকল প্রকার যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে, এবং কিছুটা ভোগান্তিও কিন্তু সৃষ্টি হয়েছে। এখন এই ছিল কলি। ধন্যবাদ আপনাকে। ভোলার তজুমুদ্দিনের সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আলাউদ্দিন সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে নোয়াখালীর হাতিয়া থেকে এবং মামলার আরেক আসামি বহিষ্কৃত উপজেলা শ্রমিক লীগ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদকে ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার বলা হয়, গত রোববার সকালে স্বামীকে আটকে রাখার খবরে ওই নারী সতীনের বাড়িতে গেলে তার উপর নির্যাতন চালায় ফরিদ এবং আলাউদ্দিন। সোমবার এই ঘটনায় ৭ জনের নাম উল্লেখ সহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন ভুক্তভোগী স্বামী। মামলার পর ভুক্তভোগী সতীনের ঝর্ণা বেগম এবং আরেক আসামি মানিককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থানা পুলিশের অভিযানের দল হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে রাত 11:30টার দিকে মামলার প্রধান আসামি আলাউদ্দিনকে আটক করে, এবং আরেকটা অভিযানিক দল বোরহানউদ্দিনের থানা এলাকা হতে রাত 3:30টার দিকে মামলার দ্বিতীয় আসামি ফরিদউদ্দিনকে আটক করা হয়। তারা ফরিদউদ্দিন ইতিমধ্যে আমার থানা আছে।
কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার নেপথ্যে থাকা শাহপরান এখনো ধরা পড়েনি। ধর্ষণ মামলার আসামি চিকিৎসাধীন থাকায় তাকেও আদালতে তোলা যায়নি। এদিকে মামলার ৭ম দিনেও হয়নি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা, নেওয়া হয়নি ২২ ধারায় জবানবন্দিও। ফলে বিচারের ক্ষেত্রে আইনি জটিলতার শঙ্কা করছেন আইনজীবীরা। সুষ্ঠু বিচার নিশ্চিতে পুলিশকে আরও তৎপর হওয়ার তাগিদ সচেতন মহলের। কুমিল্লা মুরাদনগরের বাহেরচর গ্রাম, যেখানে ঘটে যায় নারীর উপর পাশবিক নির্যাতনের ভয়াল ঘটনা। ধর্ষণের পর নিপীড়নের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে, যা দেখে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। ঘটনার পর পুলিশের তদন্তে উঠে আসে ধর্ষণ মামলার আসামি ফজরকে শায়েস্তা করতে স্থানীয় আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি পরিকল্পনা সাজায় তারই ছোট ভাই শাহপরান। ঘটনার দিন তারাই ফজর ও ভিকটিমকে মারধর করে ভিডিও ছড়িয়ে দেয়। ধর্ষণ মামলায় ফজর ও পর্নোগ্রাফি আইনে 4 জনকে গ্রেফতার করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরেই শাহপরান। দেশবাসীর মতো দোষীদের শাস্তির দাবি ফজর ও শাহপরানের পরিবারেরও। শ্বশুর ভাই কাছে জানি অনেক কই আছে এটা মনে হয়, আমার মনে হয় এটা তারা বাঁচার জন্য এটা করতেছে। শাহপরানে ভাইয়ে ভাইয়ে লাগাই দিল। আমরা 100 বার চাই, বিচারে আমরা চাই, এরকম করলে আমরা বিচার আপনার কাছে চাই। এদিকে ধর্ষণ মামলার 7ম দিনেও নেওয়া হয়নি ভুক্তভোগীর 22 ধারায় জবানবন্দি, হয়নি ডাক্তারি পরীক্ষাও। তাই বিচারের ক্ষেত্রে আইনি জটিলতার শঙ্কা আইনজীবীদের। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বহুত গাফিলতি বোঝা যাচ্ছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তো যে কোনোভাবে তাকে মেডিকেল করানোর জন্য উদ্বুদ্ধ করা দরকার ছিল, কারণ মেডিকেলটা ছাড়া তো আইনি প্রক্রিয়াটা শেষ পর্যন্ত বিচারটা করতে একটু সমস্যা হয়ে যাবে। পুলিশের দাবি, ভুক্তভোগী রাজি না হওয়াতেই এতদিনেও হয়নি ডাক্তারি পরীক্ষা। তাকে আমরা মেডিকেল টেস্ট করার জন্য মামলা তদন্ত করে অফিসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সে নিজেও ওখানে গিয়েছিল এবং সে ডাক্তারের কাছে লিখিত দিয়ে আসছে। সে এই মামলায় মানে এই ঘটনার বিষয়ে সে ধর্ষণের বিষয়ে সে পরীক্ষা করে আর মানে আগ্রহ প্রকাশ করে নাই। সেই জন্য ডাক্তার সাহেব মেডিকেল করে নাই এবং এই মেডিকেল না করার বিষয়ে তার হাজব্যান্ড তাকে বলেছে এই মেডিকেল না করার জন্য। ভুক্তভোগীকে নিপীড়নের ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলা গেলেও ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও। যে কোনো মূল্যে জড়িতদের শাস্তির পাশাপাশি ভিকটিমের সাইবার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সচেতন মহলের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজারের সড়কের অবস্থা এখন বেহাল। সড়কের বেশিরভাগ স্থানেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। তবুও ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন সদরের কয়েকটি ইউনিয়নের পার্শ্ববর্তী চাটখিল উপজেলার মানুষ। হেলেদুলে চলছে একের পর এক যানবাহন, বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কের বেশিরভাগ অংশ। এই চিত্র লক্ষ্মীপুরের জকসিন থেকে পোদ্দার বাজার সড়কের। দুই পাশে রয়েছে সরকারি বেসরকারি 20টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 5টি হাট বাজার। 10 কিলোমিটার দীর্ঘ সড়কটিতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। চলাচলকারী যানবাহনের ক্ষতির পাশাপাশি বাড়ছে রক্ষণাবেক্ষণ খরচ। ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, ব্যবসায়ী সহ পথচারীদের। এ অবস্থায় দীর্ঘদিন পার হলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। মুসলিমদের আসা যাওয়া অনেক সমস্যা হচ্ছে, প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রোডে। রাস্তার কারণে জনদুর্ভোগ হচ্ছে এবং শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। শারীরিক শ্রম, তারপরে আতঙ্ক, রাস্তা যে কন্ডিশন, তাতে করে আমরা তো বিপর্যয় অবস্থায় আছি। বৃষ্টি আসলে তো এটা খাদা এটা দেখাই যায় না, গাড়ি পুরো এই রাস্তা দিয়ে গাড়ি চলে তো অনেক রিস্ক, আপনার গাড়ি একদিকে ডাইলে যায়। সড়কটি মেরামতের জন্য এরই মধ্যে বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত সংস্কার করা হবে বলে জানান এলজিডি কর্মকর্তা। জকসিন পোদ্দার বাজার সড়কটি আমার 10 কিলোমিটার লম্বা রাস্তা। এই রাস্তাটার গত বন্যায় ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে যে প্লাট প্রকল্প, সেখানে প্রস্তাবনা করেছি। যদি সেটা আমাদের এটা পাস হয়ে যায়, আমরা এটা উন্নয়ন করবো, জনদুর্ভোগ লাঘব হয়ে যাবে।
ভাঙা এই সড়ক দিয়ে প্রতিদিন সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় যাতায়াত করে কয়েক হাজার মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ 7 দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।